আমাকে চিৎকার করে উঠে বলল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বললাম, স্যার কিছু মনে করবেন না, হাতির তলে পড়লেও মানুষ বাঁচে, কিন্তু মশায় যদি কামড়ায় তাহলে অনেক সময় মানুষ মারা যায়। তারপর ধরে 99-ও আরেকটা ছবি পেলাম। এই করে আমার সমিতিতে প্রায় আমি 14টা ন্যাশনাল অ্যাওয়ার্ডকে তৈরি করছি। 14টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার নিজের হাতে। 2005-06 থেকে আমাদের বিজনেস আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলো। আপনি কি শাড়ি পরেছেন? পরেননি। তা আপনার ঘরে কি শাড়ি পরছে না। এখন যদি সত্যিকারে দেখেন মানুষ শাড়ি নিচ্ছে কিছু গিফট করার জন্য, শাড়ি গিফট করে, আর অকেশনে পরার জন্য মানুষ শাড়ি কিনছে। এখন বর্তমানের কথা আমি বলছি, নাহলে আজকের দিনে আমার এখানে লাইন দিয়ে লোক থাকবে। আজকে ফাঁকা অবস্থায় বসে আছি। সরকারি লেভেল থেকে যে টাকা পয়সা দিচ্ছে না তা নয়, সহযোগিতা করছে না তা নয়, বিভিন্ন লোকের বিভিন্ন মত, যার জন্য অ্যাকচুয়ালি যে জিনিসটা যেখানে পৌঁছানো দরকার সে জায়গায় পৌঁছাচ্ছে না, মাঝপথ থেকেই সব পুড়িয়ে যাচ্ছে। আমরা বহু পরিশ্রম করে বহু নানান রকম ডিজাইন তৈরি করছি, সব কিছুই ঠিক আছে। আবার আরেকটা জিনিস আমাদের সর্বনাশ করে দিচ্ছে, সুরাট। এই সারা ভারতবর্ষে যত দামি দামি কাপড়, কাঞ্জিবরম বলুন, জামদানি বলুন, বালুচুরি বলুন, দলমাবরম বলুন, পৈঠানি বলুন, ইক্কত বলুন, এমন কোনো শাড়ি নেই তারা ডুপ্লিকেট করছে না। এটা 40,000, 50,000, 1 লাখ টাকা দামের জামদানিগুলা তারা র্যাপিয়ার মেশিন বেরিয়ে গেছে, তার মধ্যে নকল করছে। সেই শাড়িটা বিক্রি হচ্ছে 1,500-2 হাজার টাকায়। তাহলে এবার বলুন, একই ডিজাইনের শাড়ি, শুধু মেটেরিয়ালটা আলাদা, আমরা হাতে করছি, ওরা মেশিনে করছে। 2,000 টাকায় যদি আপনি পান, আপনি কি 80,000 টাকা দিয়ে সেই শাড়িটা কিনবেন? একটা সময় আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমরা যা প্রয়োজন তার থেকে বেশি টাকা আমাদের কাছে পড়ে থাকত। এখন সেই টাকাটা কি হচ্ছে, আমাদের শাড়ি স্টকের মধ্যে গিয়ে পড়ে থাকছে। রোটেশনটা কিন্তু এখন অনেক কমে গেছে, শাড়ির দাম বেড়ে গেছে। এই যে আলমারিগুলো দেখছেন, এক একটা আলমারিতে হিসাব করলে 50 লাখ 60 লাখ টাকার করে শাড়ি আছে। আর তখন 50 লাখ টাকা মানে একটা বাড়িকে ভর্তি করে রাখা যেত শাড়ি। বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন বহু পরিবার। 100 বছরের অধিক সময় ধরেও যেই সব তাঁতি সম্প্রদায়ের শিল্পীরা এই শিল্পকে স্বমহিমায় বহন করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম বসাক পরিবার। এই বসাক পরিবারের তৃতীয় প্রজন্মের বিশিষ্ট শিল্পী গৌরচন্দ্র বসাক, তিনি আজ আমাদের সঙ্গে বিশেষ অতিথি হয়ে রয়েছেন। গৌরচন্দ্র বসাক পরপর 4 বার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে নামি দামি বহু পুরস্কার। তার বিপুল সফলতার পেছনে রয়েছে অনেক অজানা গল্প, আছে অনেক লড়াই। আজ গৌরচন্দ্র বসাকের থেকে সেই গল্পই আমরা শুনব। নমস্কার গৌরদা। নমস্কার। চৈতালি ক্লোজ টু দ্য স্টারসে আপনাকে স্বাগত। আগে বলুন, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। মোটামুটি বর্তমান পরিস্থিতির উপর যেরকম থাকা উচিত সেইভাবেই আছি, চলছে আর কি। দাদা, আপনি তো তাঁত শিল্পের একজন বিশিষ্ট সফল উদ্যোগপতি। তা আমি একটু পেছনে ফিরে যাচ্ছি, যেন তার কারণ হলো যে কোনো সফলতার পেছনেই একটা লড়াই, একটা ইতিহাস থাকে। তা আপনার জন্ম কোথায়, এ দেশে না পূর্ববঙ্গে? আমার জন্ম পূর্ববঙ্গে।
আচ্ছা, হ্যাঁ। বাড়িতে কে কে ছিলেন পরিবারে? পরিবারের প্রথমত আমার বাবা, কাকা, পিসিমারা, আমার ঠাকুরদা, ঠাকমা এরা ছিলেন। আচ্ছা, বলছি যে আপনাদের এই ব্যবসাটা 100 বছরের তাঁত শিল্পের ইতিহাসে যারা রয়েছেন তাঁতি সম্প্রদায়, তাদের মধ্যে আপনাদের পরিবার অন্যতম। এবং এই ব্যবসার সূত্রপাত কি আপনার দাদুর হাত ধরে শুরু হয়েছিল? হ্যাঁ, এটা আমার দাদুর একটু যদি সে সম্পর্কে বলেন আর কি। আমার দাদুর হাত ধরে শুরু হয়েছিল। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল গোবিন্দ বসাক। আচ্ছা। আমার বাবার নাম ছিল মহেন্দ্রলাল বসাক। তো আমার দাদুই এই ব্যবসাটা শুরু করেন, কিন্তু তখন আমাদের জাস্ট এই শাড়ি তৈরি হতো না, তখন আমাদের আরবে যে পাগড়ি তৈরি হয় সেই পাগড়ি তৈরি হতো মুগা দিয়ে। তারপরে আমার বাবাও কিছুদিন করেছে, তারপরে বাবা করার পরে বাবা আস্তে আস্তে ডাইভার্ট করে এই টাঙ্গাইল শাড়ি বা জামদানি শাড়ি। পূর্ববঙ্গেই তৈরি হতো? হ্যাঁ, পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে কোন জায়গায়? এটা ছিল ঢাকা জেলা সানোরা গ্রাম। প্রথমে তো চৌকায় সুতুকেতে এই জামদানি শাড়ি যেগুলো তৈরি হতো তখন হতো। তারপরে ধরেন ব্রিটিশদের পিরিয়ড চলে গেছে, সেই সব লড়াইয়ের পরে অনেকেই সেই সব জিনিস বন্ধ করে দিয়েছে। যারা এইসব সুতো তৈরি করতো তাদের আঙুল ঠাঙ্গুল কেটে দিয়েছে, সেটা আপনারা ইতিহাসে পড়েছেন বা শুনেছেন। তারপরের থেকেই আস্তে আস্তে মিলের সুতো ইউজ করা শুরু হলো। তে কিছু হাতে কাটা সুতাও, যেমন খাদি সুতা, খাদিটাকে আমরা হাতে কেটে, এখনও কিন্তু খাদির কিছু কাজ হয় হাতে কেটেই সুতা কাজ হয়। তে তারপরের থেকে টাঙ্গাইল শাড়ি আমাদের শুরু হলো, কিন্তু টাঙ্গাইল শাড়িতে এত বৈচিত্র্য তখন ছিল না। যেমন টাঙ্গাইল শাড়ি পরতে হয় ঢালা ফিতে পাড় ছিল এবং নকশা পাড় ছিল, এই আঁচলে এত কাজ, বডিতে এত কাজ, এইসব এত বৈচিত্র্য ছিল না। কিন্তু আস্তে আস্তে যত দিন যাওয়া শুরু করলো, মানুষও তখন নানান রকম তাদের চাহিদা অনুযায়ী আমরাও চেষ্টা করে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে তখন এই নকশা বা এই বুটি আমদানি করতে শুরু করলাম। তারপরে তো দেশভাগ হয়ে যাওয়ার পরে আমার বাবা এই দেশে চলে আসে। এই দেশে চলে এসে সেটা মনে হয় এই 48-49 এরকম টাইম হবে। তখন আসার পরে আবার বাবা এখানে এসে অসুস্থ হয়ে পড়ে, বাবা আবার রিটার্ন চলে যায় দেশে গিয়ে তারপরে আমাদের এই কাজই চলতো। পাশাপাশি তখন আমরা এই কাজের মধ্যে আস্তে আস্তে লেখাপড়া করতে করতেই বাড়ির মধ্যেই সব হতো, আমরা এর মধ্যে শুরু করলাম আস্তে আস্তে দেখতে দেখতে কিছু শিক্ষাও হয়ে গেল। তারপরে দেশে প্রচণ্ড মুসলিমদের একটা অত্যাচার শুরু হলো। সেটা কি বাংলাদেশে? না, এটা আমি পাকিস্তান পিরিয়ডের কথা বলছি। তখনও বাংলাদেশ হয়নি, আমি 68-69 সেই টাইমের কথা বলছি। তখন বাংলাদেশে অলরেডি ছাত্র আন্দোলন চলছে। তখন মাঝে মধ্যেই কিছু কিছু মুসলিম ছিল উগ্রপন্থী, তারা এসে বাড়ির থেকে এটা নিয়ে যেত, গরু নিয়ে যেত, বিভিন্ন জমি জমার থেকে ধান ফান কেটে নিয়ে যেত। তখন আমার বড়দা সেই 47 সালে স্বাধীনতা হওয়ার পরেই আমাদের এখানেই থেকে গেছে। ওই যে বাবা এসছিল একবার, তখনই বড়দা এখানে সোদপুরে ওই আপনার শেড কলোনিতে উনি থেকে গেছেন। উনি আবার অন্য লাইনে কাজ করছেন, সোনার কাজ করতো। আচ্ছা। তখন 69-এ হঠাৎ আমাদের বাড়িতে একটা মুসলিমদের লোক এসে একটা গরু নিয়ে চলে যায়। সেইটা নিয়ে তাদের সঙ্গে আমাদের একটা গন্ডগোল হয়। তো গন্ডগোল হওয়ার পরে তখন বুঝতেই পারলাম যে তো এখানে আর থাকা আমাদের পক্ষে সম্ভব না। তখন 69-এ আমি আর আমার মেজদা শেষদা এরা এই দেশে চলে আসি। আচ্ছা। এই দেশে চলে আসি মানে তখন তার ভিসা, পাসপোর্ট, মাইগ্রেশন কিছু ছিল না। হিন্দুদের আসা যাওয়া, জমি জমা বিক্রি করা সব বন্ধ করে দিয়েছিল তখনকার গভর্নমেন্ট। তো যাও আমরা লুকিয়ে ঠুকিয়ে এসে এই দেশে এসে আবার এই কাজ শুরু করি। তা আমরা এসে এখানে প্রথমত সোদপুর উঠেছিলাম। সোদপুর থেকে আমরা ধাত্রীগ্রাম, যেখানে এখন একটা আদি বাড়ি, ওইখানেই আমরা গিয়ে তাঁতের কাজ শুরু করি।
তা আমাদের আগেও কিছু লোকজন এসেছিল, তারা ওই চত্বরে কিছু কিছু তাদের কাজ করতো। আর এই জিনিসটা এরকমই অবস্থা, একসঙ্গে অনেকে যদি না থাকে তাহলে কাজ করতে খুবই প্রবলেম হয়। একটা হচ্ছে ধরেন বিভিন্ন সুতা, বিভিন্ন সরঞ্জাম, এগুলা পেতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা যে এরিয়াতে তাঁতিরা ছিল তাদের মধ্যে আমরাও এসে বসবাস শুরু করলাম। সেটা ধরেন 69-70 এরকম টাইম থেকে আমরা কাজ শুরু করি। এই করে তারপর তো 71-এ বাংলাদেশ স্বাধীন হলো। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই দেশে যেন একটা দুর্দিন নেমে এলো। দুর্দিন মিনস জিনিসের দাম যা ছিল ডবল হতে শুরু করলো। কারণ এই দেশ থেকে সমস্ত, যেমন সুতা, আমরা 75 টাকা হাফ সুতা কিনতাম, সেই সুতা হয়ে গেল 250 টাকা। তার মানে কাপড়ের দাম ডবলেরও বেশি হয়ে গেল, মার্কেট খুব খারাপ হয়ে গেল। এইসব যাওয়ার পরে কিছুদিন আমরা খুবই মানে কষ্টে আমাদের জীবনযাপন করতে হয়েছে। তারপর আমরা এখানে সুতো পেতাম না, গভর্নমেন্ট এই রেশনের দোকানের মতো করে দিল, সেইখান থেকে সুতা নিয়ে কাজ করতাম। আমাদের মেটেরিয়াল যতটা দরকার ছিল সেটা পেতাম না। তো তারপরে এই 77-78-এ গিয়ে তখন আমরা আস্তে আস্তে অন্যান্য মেটেরিয়ালে ঢুকলাম, যেমন এই চায়না সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মুগা। যখন বিভিন্ন আইটেমে ঢুকলাম আমরা, তখন আস্তে আস্তে তাঁতিরা দুটো পয়সা দেখতে শুরু করলো। যে কাপড়টা আমাদের 3 টাকা খরচা বাড়লো মুগার অ্যাড করাতে, সেই শাড়িটা তখন আমরা দাম পেতাম 12 টাকা বেশি। এরকমভাবেই কিন্তু তাঁতিরা আস্তে আস্তে এই 77 থেকে প্রায় 95-96 পর্যন্ত খুব রমরমিয়ে ব্যবসা করেছে। তখন ধরতে গেলে চরম ব্যবসা ছিল। মাল তৈরি করে আমরা সারতে পারতাম না, মহাজনরা বাড়িতে গিয়ে নিয়ে আসতো। তারপরে যাই হোক, আমিও এইখানে আদি ঢাকেশ্বরী সিল্ক স্টোর বা সিল্ক মিউজিয়াম, বড় বাজারে কিছু দোকান ছিল, সেই সব জায়গায় আমরা সাপ্লাই দিতাম। আচ্ছা। এই তারপরে আমি বড় বাজারে আসি। বড় বাজারে এসে আমি নিজস্ব হোলসেল কাউন্টার খুলি। কাউন্টার খোলার পরে 93-তে আমরা দক্ষিণাবনে একটা দোকান নেই, যেটা আমাদের ওই দোকানটার নাম হলো অল ইন্ডিয়া হ্যান্ডলুম। ওই দোকানটা চালু করি। সেটি এখনো আছে? আছে, এখনো আছে। তারপরে এইখানে সেন্ট্রাল ব্যাংকের পাশে তন্তুজালয় বলে একটা দোকান, সেটা স্টার্ট করি। তারপরে 94-95-এ, মানে এগুলো আপনার নিজস্ব? আমার নিজস্ব, এই দোকানটা স্টার্ট করি। তারপরে 2000 সালে যশোদা ভবনে যে দোকানটা আছে, ওই দোকানটা স্টার্ট করি। তখন আস্তে আস্তে হোলসেল অ্যান্ড রিটেল এই দুটো কাজের সঙ্গে মিশে গেলাম। প্লাস গভর্নমেন্ট সাপ্লাই দিতাম, যেমন তন্তুশ্রী, মন্দুষা, একটা সময় খুব রমরমা বাজার ছিল তাদের, শাড়ি সাপ্লাই দিয়ে পারা যেত না। তারপরে হ্যান্ডলুম হাউস আছে, কটেজ ইন্ডাস্ট্রিজ আছে, এদেরকেও সাপ্লাই দিতাম। তারপরে ধরুন আমি এই 84-85-তে একটা সমবায় সমিতি করি। এই সমবায় সমিতি করার পরে আমরা যেমন গভর্নমেন্ট সাপ্লাইগুলো দিতে পারতাম, এখনও আছে সেটা। তারপরে আমি ধরুন প্রথমত 91-92-তে আমাদের উইভার সার্ভিস সেন্টার আছে কলকাতায়, যারা তাঁতিদের সহায়তা করে বা ডিজাইন টিজাইন দেয় বিভিন্ন ধরনের। তখন উইভার সার্ভিস সেন্টারে আগে কি হতো, তন্তুস থেকে সব লোকজন আসতো, আমরা যারা সাপ্লাইয়ার ছিলাম তারা আসতাম, এসে ডিজাইন চয়েস করে নিতাম। তখন দেখলাম সুনীল দাস বলে একজন উইভার সার্ভিস সেন্টারের ডেপুটি ডাইরেক্টর ছিলেন, একটা ডিজাইন, ঢাকায় ডিজাইন উনি নকশা করে টাঙ্গিয়ে রেখেছে। তখন আমি দেখে, আমার ডিজাইনটা দেখে খুব পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে তখন সুনীল দাসকে বললাম যে স্যার, এই ডিজাইনটা কি দেওয়া যাবে? আমাকে চিৎকার করে উঠে বলল, হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। বললাম স্যার কিছু মনে করবেন না, হাতির তলে পড়লেও মানুষ বাঁচে, কিন্তু মশায় যদি কামড়ায় তাহলে অনেক সময় মানুষ মারা যায়। বলে তুমি পারবে? আমরা চেষ্টা করব, চেষ্টার বিকল্প তার কিছু নেই। তখন উনি ডিজাইনটা খুলে আমাকে দিল। ডিজাইনটা কি ছিল? ডিজাইনটা একটা বহু পুরনো দিনের জামদানি ডিজাইন ছিল, যেটায় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফার্স্ট পাই। তখন ওই শাড়িটা 3 মাস না 4 মাস পরে আমি তৈরি করে
আরেকটা আমাদের ওই উইভার সার্ভিস সেন্টারে আমাদের একটা মিটিং ছিল, সেখানে মন্ত্রী ছিল তখন, ওই পলয় তালুকদার, উনি তখন ছিলেন উপস্থিত। তার সামনে আমি শাড়িটা বের করে, মিটিং করছে এর মধ্যে, তখন আমি শাড়িটা বের করে সুনীল দাসের হাতে তুলে দিলাম যে স্যার এই আপনার ডিজাইন আর এই আমার শাড়ি, দেখুন স্যার মশায় পারছে কিনা। তখন উনি দেখে মানে এক দৃষ্টে তাকিয়ে রইল, তাকিয়ে থেকে আমায় বলছে সাবাস, বুকের মধ্যে জড়িয়ে ধরে পিঠ চাপড়ালো, চাপড়িয়ে তারপর সবাইকে দেখালো যে হ্যাঁ আমি একটা কথা ওকে বলেছিলাম, কথাটা সেদিন ওর খুব কষ্ট লেগেছিল, তার জবাবও আমাকে দিয়ে গেছে, আর ও আজকে আমার দোগালে 2টা থাপ্পড় দিয়ে গেল। তখন আমাকে বললো তুমি এক কাজ করো। আমরা কি বলে, এটা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য দিল্লি পাঠাবো। আমি এসব জানতাম না তখন। আচ্ছা, তখন উনি সমস্ত কাগজপত্র রেডি ফেডি করে আমার ছবি তুলে, শাড়ির ছবি তুলে দিল্লিতে পাঠায়। এটা 91-92 কথা বলছি। আচ্ছা, তারপর ধরে 99-ও আরেকটা ছবি পেলাম। এই করে আমার সমিতিতে প্রায় আমি 14টা ন্যাশনাল অ্যাওয়ার্ডকে তৈরি করছি। 14টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার নিজের হাতে আমি শিল্পী তৈরি করে তাদের দিয়ে এনেছি। এবং আমি 2011 সালে তখন আমাকে আবার আরেকজন ডাইরেক্টর ছিলেন আমাদের বাঙালি, এস বন্দ্যোপাধ্যায় বলেন, আমার খুব ভালো লোক, এখন গুয়াহাটির ডেপুটি ডাইরেক্টর আছে। উনি আমাকে বললেন যে আপনি এইবার ছানকবি অ্যাওয়ার্ডের জন্য পেপারপত্র রেডি করে জমা দেন। তা আমিও কিছু পেপার রেডি করলাম, উনিও কিছু পেপার রেডি করে দিল। বিভিন্ন জায়গার থেকে আমার প্রশংসাপত্র ওরা করে দিল, তন্তুষ দিল, মন্ত্রীমশাই দিলেন, আমাদের ডাইরেক্টর অফিস থেকে সেই সব চিঠিফিটি করে দিলেন। গিয়ে ওই জায়গায় 11 সালে আবার আমি ছানকবি অ্যাওয়ার্ড পাই। এর মধ্যে আমি বহুবার বিদেশে গেছি, যেমন বাংলাদেশে গেছি, সেখান থেকেও সম্মানিত হয়েছি। থাইল্যান্ড গেছি, সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সম্মানিত করেছে। তো এরকম করে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছি আমি। জাপান গেছি, পাকিস্তান গেছি, তারপরে আপনি ইটালি গেছি, অস্ট্রেলিয়ায় গেছি। গিয়ে আমাদের এইসব শাড়ি, বা ওখানে তো বেশিরভাগ শাড়ি চলে না, ওখানে চলে দুপাট্টা, যেটা স্কার্ফ বলি আমরা, আচ্ছা, ওই জিনিসটা বেশি চলে। সেগুলো আমরা জামদানির উপরে করে আমরা একটা টাইমে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। তারপরে তো দীর্ঘদিন চললো। এই 2005-06 থেকে আমাদের বিজনেস আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলো। তাও ছিল, কারণটা কি? কারণটা একটা জিনিস দেখান না, আপনি কি শাড়ি পরেছেন? পরেননি। তা আপনার ঘরে কি শাড়ি পরছে না। এখন যদি সত্যিকারে দেখেন মানুষ শাড়ি নিচ্ছে কিছু গিফট করার জন্য, শাড়ি গিফট করে, আর অকেশনে পরার জন্য মানুষ শাড়ি কিনছে এখন, বর্তমানের কথা আমি বলছি। নাহলে আজকের দিনে আমার এখানে লাইন দিয়ে লোক থাকতো, আজকে ফাঁকা অবস্থায় বসে আছি। তাহলে কত নিচে নেমে গেছে বিজনেসটা। বিজনেস অবস্থায় এটা একটা। তারপরে সরকারি লেভেল থেকে যে টাকা পয়সা দিচ্ছে না তা নয়, সহযোগিতা করছে না তা নয়, বিভিন্ন লোকের বিভিন্ন মত, যার জন্য অ্যাকচুয়ালি যে জিনিসটা যেখানে পৌঁছানো দরকার সে জায়গায় পৌঁছাচ্ছে না, মাঝপথ থেকেই সব পুড়িয়ে যাচ্ছে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একবার এই তাঁতিদের ঋণ মকুব করার জন্য একটা বড় স্কিম দিয়েছিল 2010 সালে। আমাদের পশ্চিমবাংলার জন্য অ্যালটমেন্ট করেছিল 240 কোটি টাকা, শুধু এই তাঁতিদের সোসাইটিদের ঋণ মকুব করার জন্য। সেটা কন্ট্রিবিউশন ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 20%। তো মিথ্যা কথা বলবো না, তখন এই ডাইরেক্টর অফিসে আলাপ আলোচনা করে এরাও 40 কোটি টাকা বাজেটে রেখেছিল। কিন্তু শুধু আমাদের অফিসারদের গাফিলতিতে মাত্র 13 কোটি টাকা অ্যাভেল করা গেছে, বাকি টাকা সব রিটার্ন চলে গেছে। বুঝতে পারছেন পরিস্থিতিটা? তারপরে যারা এই আমাদের ডিপার্টমেন্টটা চালাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি মিনিস্টারি লেভেলটাই যেন কীরকম একটা পদ্ধতি হয়ে গেছে, মানে ঠিক মতো যে সঠিক কাজ করা সেটার জন্য এরা কিছু কাজ করছে না।
না করার জন্য তাঁত শিল্পটা কিন্তু আজকে বর্তমানে খুবই দুর্বল হয়ে পড়ছে। আমরা বহু পরিশ্রম করে বহু নানান রকম ডিজাইন তৈরি করছি, সব কিছুই ঠিক আছে, আবার আরেকটা জিনিস আমাদের সর্বনাশ করে দিচ্ছে সুরাট। এই সারা ভারতবর্ষে যত দামি দামি কাপড়, কাঞ্জিবরম বলুন, জামদানি বলুন, বালুচুরি বলুন, ধর্মাবরম বলুন, পৈঠানি বলুন, ইক্কত বলুন, এমন কোনো শাড়ি নেই তারা ডুপ্লিকেট করছে না। এটা 40,000, 50,000, 1 লাখ টাকা দামের জামদানিগুলা তারা র্যাপিয়ার মেশিন বেরিয়ে গেছে, তার মধ্যে নকল করছে। সেই শাড়িটা বিক্রি হচ্ছে 1,500-2 হাজার টাকায়। তাহলে এবার বলুন, একই ডিজাইনের শাড়ি, শুধু মেটেরিয়ালটা আলাদা, আমরা হাতে করছি, ওরা মেশিনে করছে। 2,000 টাকায় যদি আপনি পান, আপনি কি 80,000 টাকা দিয়ে সেই শাড়িটা কিনবেন? আজকে মার্কেট খারাপ হওয়ার জন্য এই হচ্ছে দায়ী। এই কিছুদিন আগেও মন্ত্রী মহাশয়ের সঙ্গে একটা মিটিং হলো, মিটিংয়ে বললাম যে অন্তত এগুলাকে বন্ধ করার চেষ্টা করুন, আপনারা ভিজিলেন্স নামিয়ে দেন। দ্বিতীয়ত আরেকটা সর্বনাশ আমাদের হচ্ছে, যেটা বাংলাদেশের থেকে অফুরান্ত শাড়ি ঢুকছে, মানে ভাবা যায় না। আমাদের এখানে যা প্রোডাকশন হচ্ছে তার থেকে মনে হয় 3 গুণ শাড়ি বাংলাদেশ থেকে ঢুকছে। সেটা আমাদের মধ্যে কিছু অসৎ মহাজন আছে, তারা এই দেশে বিক্রি করছে, যার জন্য আমাদের শিল্পীরা মার খাচ্ছে। না হলে এখনও যা বর্তমান পরিস্থিতি ছিল, যতই খারাপ হোক, মানে চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকতো, নষ্ট হতো না। এখন ভবিষ্যতে চিন্তা হচ্ছে যে আমরা এই যে আমাদের প্রতিষ্ঠান বা আমাদের এই যে জাতিগত ব্যবসা জেনারেশন অনুযায়ী করে এসছি, এই পরবর্তীতে আমরা রক্ষা করতে পারবো কি না, এই একটা বিরাট সমস্যার মধ্যে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের বর্তমান ইতিহাস। বলছি দাদা, যখন নাকি প্রথম আপনি পূর্বসূরীদের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করলেন, তা সেই সময় তাঁত শিল্পের যে অবস্থান ছিল আর বর্তমান পরিস্থিতি তো সম্পূর্ণ বদলে গেছে। একদম। সেই পরিবর্তনটা যদি সংক্ষেপে একটু বলেন আর কি। না, পরিবর্তনটা কারণ হচ্ছে একটাই। আগে অ্যাকচুয়ালি তাঁতির সংখ্যা কম ছিল, প্রোডাকশন কম ছিল, শাড়ি ব্যবহারের লোক অনেক বেশি ছিল। আমরাই দেখেছি আমাদের যে কোনো একটা বিয়ের কাস্টমার পড়লে 50, 60, 70, 80টা পর্যন্ত শাড়ি তারা পারচেস করতো বিভিন্ন জনকে দেওয়ার জন্য, আত্মীয় স্বজন থেকে। এখন হয়তো 10টা, 12টা, 15টার বেশি করে না। আবার অনেকেই প্রণামীটা তুলে দিয়েছে, বলে তুমিও দেবে না, আমিও দেবে না। এই যে পরিস্থিতিগুলো হয়েছে, তারপরে ধরেন এখন মেয়েরা শাড়িটা পরা কমিয়ে দিয়েছে, একদমই কমিয়ে দিয়েছে। যেটা কিনা ঘরে পরা শাড়ি ছিল, একটা টাইমে 6টা করে শাড়ি মিনিমাম একটা মেয়ের বছরে লাগতো, সেইখানে তো একটাও কেউ পরছে না। একমাত্র অকেশন বাড়িতে গেলে পরে কিছু শাড়ি পরা মহিলাদের দেখা যায়, কোনো ফাংশনে গেলে দেখা যায়, তাছাড়া কিন্তু বাড়িতে কেউ শাড়ি রিয়ার পরতে চায় না। এখানে একটা আমরা প্রচুরভাবে হেল্ড আপ হয়ে গেছি, এটাই তো। আর তখন মায়েরা বোনেরা যেভাবে শাড়ি ইউজ করতো, এখনকার মা বোনেরা, দিদি ঠাকুমারা, তারা সেইভাবে শাড়ি ইউজ করছে না। এখন দেখবেন চুড়িদার, ইয়ং মেয়েরা জিন্স, গেঞ্জি, এই সব বাড়িতে যে সমস্ত মহিলারা এই করছে, আটপরে শাড়ির পরিবর্তে তারা এখন নাইটি ইউজ করছে। নাইটিটাই তাদের এখন আসল সম্বল হয়েছে। আর তার থেকে হচ্ছে একটা কথা, যে এই শাড়ির একটা মেনটেনেন্স আছে। একটা শাড়ি কিনলেই যে শুধু হবে তা নয়, শাড়ির সঙ্গে ব্লাউজ চাই, ছায়া চাই, আদার্স এটা একটা আছে। তারপরে ওয়াশিংয়ের একটা প্রবলেম আছে, যেটা কিন্তু একটা শাড়ি, ভালো শাড়ি ওয়াশ করতে গেলে এখন কিছু কিছু ড্রাই ক্লিনে 100-150 টাকাও নিয়ে নেয়, 200-250 টাকাও নিয়ে নেয় একটা সিল্কের শাড়িতে। সে একটা মেনটেনেন্স খরচা আছে। তার থেকে বড় কথা, শাড়ি পরার মানুষের আগ্রহটা অনেকটাই কমে গেছে। মহিলারা একটা কথাই বললে, সালোয়ার স্যুট ঝামেলা নেই, পরলাম, গায়ে চাপালাম, বেরিয়ে চলে এলাম, বাড়ি গেলাম, খুললাম, নাইটিটা গলায় দিলাম, হয়ে গেল। গাড়ি, রাস্তাঘাটে চলাফেরা, গাড়িতে ওঠানামা নিয়েও তাদের একটা সুবিধা হয়ে গেছে। আর ইয়ং মেয়েদের তো এখন আর শাড়ির কোনো মোহই নাই, তারা ম্যাক্সিমামই এখন জিন্স, গেঞ্জি, লেগিংস, নানান রকম পরিধান পরে তারা চলাফেরা করছে। একটা ব্যাপার এসে গেছে।
মানুষের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। আবার হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে শাড়ি চলবে, ও সেটা কতদিন অপেক্ষা করতে হবে আমাদের, সেটা আমরা ততদিন পর্যন্ত আমরা টিকে থাকবো কিনা এটা আমাদের সন্দেহ হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আরেকটা জিজ্ঞাসা করব, যখন নাকি আপনি এই ব্যবসায় যুক্ত হলেন সেই সময় যে শাড়িতে নকশা, এখন তো নকশার অনেক বিবর্তন অনেক 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 হাজার গুণ পরিবর্তন হয়ে গেছে। তখন প্লেন শাড়ি হতো, কোনো ওই পাড়ে নকশা থাকতো, আঁচলে কোনো নকশা থাকতো না। নকশাটা কিরকম হতো সেই সময়? তখন ধরুন ফুল পাতা নকশা হতো, বিভিন্ন ধরনের টেম্পেল নকশা হতো, কলকা নকশা হতো, সিম্পল সিম্পল যেসব নকশাগুলো এখনো মানুষের মনে আছে, মানুষ এসে অনেক সময় খোঁজ করে, তো সেই ধরনের নকশাগুলো বেশি হতো। এখন অনেক রকম নকশা বেরিয়ে গেছে, এখন অল বডি নকশা বেরিয়ে গেছে, আঁচলে বিভিন্ন ধরনের নকশা বেরিয়ে গেছে। এই আঁচলের নকশাটার একটা কাহিনী আছে। সেটা কিরকম? আমি এক বছর এই সঞ্জয় বাবুর বাবার সঙ্গে বেনারস গিয়েছিলাম। সেটা ধরেন 80-82 কথা বলছি, না 80-82 আগে, 78-এ তো ওনার বাবা মারা গেল। সঞ্জয় বাবু, ওনার কথাটা একটু যদি বলেন। সঞ্জয় আদি ঢাকেশ্বরীর মালিক এখন বর্তমানে যে সঞ্জয় সাহা, ওনার বাবা ছিলেন। আচ্ছা। ওনার বাবা তো 78-এর বন্যায় মারা গেছেন। তার আগে 75-76-এ আমাকে একবার ওনার দোকানে আমি শাড়ি সাপ্লাই দিতাম। এখান থেকে বেশ কয়টা দোকানে আমি কন্টিনিউ শাড়ি, মীরাবসু ছিল, মীরাবসুকে দিয়েছিলাম, ইন্ডিয়ান সিল্ক মিউজিয়াম ছিল এখানে, আদি ঢাকেশ্বরী, সিলেক্ট স্টোর্স, বিবেকানন্দ বস্ত্রালয় ওই পারে যেটা বেনারসি প্যালেস হয়েছে আপনারা জানবেন, সমস্ত দোকানগুলোয় সাপ্লাই দিতাম। আচ্ছা। তখন সঞ্জয় বাবুর বাবা আমাকে বললো, আমার সঙ্গে খুব ওনার হয়ে পরিচিতিও হয়ে গেছিলো, বা আমার যে সমস্ত শাড়ি নতুন নতুন তৈরি করতাম ওনাকে আমি এক্সট্রা টিয়ে দিতাম। উনি বলতো এই শাড়িগুলো তুমি বাইরে কাউকে দেবে না, আমাকে দেবে। আমি সোমবারে শাড়ি দিতাম আর শনিবারে এসে ওনার কাছ থেকে পেমেন্ট নিয়ে যেতাম। তখন উনি বলে যে চলো যাই বেনারস ঘুরে আসি, সময় আছে? আমরা চলেন যাই ঘুরে আসি। তো উনি একবার বেনারস নিয়ে গেলেন আমাকে। বেনারস নিয়ে যাওয়ার পরে তখন আমার কৌতূহল চাপলো এই বেনারসি শাড়ি কিভাবে তৈরি হয় আমাকে দেখতে হবে। তখন বেনারসে বসে কিন্তু আমরা বেনারসি শাড়ি কিনতে পারতাম না। মদনপুরা বলে একটা জায়গা আছে, আর এমপি বলে একটা জায়গা আছে, মবরকপুর। এমপি মানে মবরকপুর। আমরা এই সকলে গাড়ি করে যেতাম, সেইখানে গিয়া এই বিকেল 3টে-4টে সব তাঁতিটা শাড়ি নিয়ে আসতো। ওইখানে বসে আমরা তোমার শাড়ি সিলেকশন করতাম। সেই শাড়িগুলা পরের দিন বেনারসে আসতো, আসার পরে ওরা চেক করে আমাদেরকে পাঠিয়ে দিত। তখন ওইখানে গিয়ে আমি তখন বললাম যে বেনারসি শাড়ি কিভাবে বোনা হয় আমি একটু দেখব। তখন পাশেই তাঁতি বাড়ি ছিল, তখন একজন তাঁতি আমাকে, আর ওখানে সবই তো মুসলিম কারিগর, ওরা আমাকে নিয়ে গেল। নিয়ে যেয়ে তখন আমি পদ্ধতিটা দেখে এলাম। দেখে তখন আমি এসে সঞ্জয় বাবুর দাদুকে বললাম, নিতাই শাহ, আলাম দাদা বাবু এই বেনারসের সুতা দিয়ে আমাদের শাড়ি তৈরি করা যাবে না? বলে হ্যাঁ যাবে, যাবেন এখন তুমি চেষ্টা করো না, তাঁতিরাই তো করছে, তুমি তো বেনারস গেছিলে, শুনলাম তো তুমি গিয়ে তাঁতি বাড়ি দেখে এসছো। আমরা ওইটাই তো আমার কৌতূহল জাগলো। তারপরে তখন আমি আসাম যাইতাম। আসাম বলতে গুয়াহাটির থেকে সোয়ালকুচি বলে একটা জায়গা, মুগা আনতে মাসে 2বার করে আমি ওখানে যেতাম। তখন থেকে এই রেশনগুলা বান্ডিল করে আলমারির মধ্যে সাজানো রয়েছে। তখন আমি ওখানকার ওই জিআর দাস বলে একজন আমাদের সাপ্লায়ার ছিল, তাকে বললাম বাবু এইগুলা কি আছে? বলে এগুলো রেশম সুতা। আমি বললাম রেশম সুতা মানে? রেশম সুতা এরকম কেন? এটা বান্ডিল নামালো, নামিয়ে খুলে আমার হাতে দিল, দেখলাম খসখস করছে। বললাম সিল্ক বলছেন, এটা কীরকম সিল্ক? বলে আরে বাবা এটা কীরকম সিল্ক না, এটাকে খাড়ি করতে হয়, খাড়ি করলে এর গায়ে যে মাঠটা আছে ওটা উঠে গিয়ে ওই সফট হবে। আচ্ছা, তাহলে কিভাবে হবে? বলে তাহলে আজকে আর তাহলে ফিরে যাও না, আমরা এসে গুয়াহাটিতে থাকতাম। বলে তাহলে আমার বাড়িতে থাকো, সন্ধ্যাবেলা আমরা এই কাজ করি।
তো সন্ধ্যাবেলায় দেখলাম যে স্টোভ নিয়ে সবাই মানে যারা তাঁতি বাড়ি অন্তত 10, 15, 20 জন লাইন দিয়ে স্টোভের মধ্যে গরম জল করছে, ছোটা দিচ্ছে আর ওই রেশম দিচ্ছে, দিয়া তারপরে ওটাকে সিদ্ধ করে ওর থেকে মাঠটা ছাড়িয়ে তখন দেখলাম যে ওটা সফট হয়ে যাচ্ছে। তারপরে ওটাকে রং করে, সে রং করাও দেখলাম। তখন আমি পরের দিন রাত্রিবেলায় ওনাকে বললাম যে তাইলে এগুলো কত করে দাম? বলে 350 টাকা বান্ডিল, মানে 175 টাকা কেজি। আমি বললাম আমি তাহলে 2 বান্ডিল নেবো। বলে নেবেন। তখন আমি 2 বান্ডিল সুতা 700 টাকা দিয়ে নিয়ে এলাম। নিয়ে আসা তখন আমি এখানে বসে এই জামদানি কাপড় তৈরি করা শুরু করলাম। এই জামদানি কাপড় শুরু করলাম, করার পরে আরেকবার ওই ঝন্টুবাবুর সঙ্গে গেলাম আমি ব্যাঙ্গালোর গিয়া তখন ওই সব সুতাটা ওখান থেকে নিয়ে এলাম, ওখানে আইডিয়া নিয়ে এসে তারপরে আর আমাদের এইদিকে বিষ্ণুপুরে বালুচুরি শাড়ি তৈরি হতো, এই আমি তখন বালুচুরি তৈরি করতে শুরু করলাম, টাঙ্গাইল বালুচুরি। আচ্ছা, এই করে আমরা এই রেশমের সুতাটা এর মধ্যে আনি। তারপরে তো মুগা রেশম মানে এত ডিমান্ড হয়ে গেল, মানে আপনি চিন্তা করতে পারবেন না। আজকে যে মুগা কিনে 60,000 70,000 টাকা কেজি, রেশম হয়ে গেছে 7,000 8,000 টাকা কেজি। মুগা আমরা প্রথম কিনেছি 125 টাকা কেজি, আজকে সেটা 60,000 টাকা কেজি হয়ে গেছে। ভাবতে পারেন, মানে কল্পনাই করা যায় না। এর জন্য হচ্ছে শাড়ির কস্টিং অনেক বেড়ে গেছে, তারপরে ওয়েজেস বেড়ে গেছে। আগে যে শাড়ি আমরা 50-55 টাকায় বিক্রি করতাম, 10 টাকা মজুরি দিলে লোকে কাজ করত, এখন সেই শাড়িটার দাম হয়ে গেছে 1000-1200 টাকা। এবার মজুরি দিতে হয় 400-500 টাকা। একটা লোকের দিন মজুরি কম করে একটা লেবার কাজ করছে 400-450-500 টাকা, তাও তো আপনার লেবার পাচ্ছি না আমরা এখন। আচ্ছা দাদা, জিজ্ঞাসা করবো যে যেহেতু পাওয়ারলুমের বাজার এখন বেশ রমরমা, ফলে হ্যান্ডলুমের সঙ্গে জড়িত যেসব তাঁতি ভাইরা রয়েছেন আর কি, তারা তো অনেকেই কর্মহীন হয়ে পড়ছে। কর্মহীন ভাবে 80% কর্মহীন হয়ে গেছে। তাদের কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় সেই ব্যাপারে আপনি কিছু উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ নিয়েছি, গভর্নমেন্টের সঙ্গে আলোচনাও করা হয়েছে। আর গভর্নমেন্ট যদি সেটাকে সহযোগিতা করে, দেখুন মেন হচ্ছে মার্কেটিং। একদমই মেন হচ্ছে মার্কেটিং। উৎপাদনটা কোনো ব্যাপার না, উৎপাদন যদি চাহিদা থাকে দেখবেন ঠিক বিক্রি হবে। বাজারে দেখবেন এখন মাছওয়ালারা মাছ নিয়ে বসে থাকে হা করে, আবার একটা সময় দেখা গেছে আগে না গেলে ভালো মাছ পাওয়া যায় না। তার মানে কি, মানুষের পকেট টান ধরে গেছে। সবজি আলাও সেই একই অবস্থা। সবজির দাম এত, মাছের দাম এত কেন বেশি হচ্ছে? ওরা তো 100% জিনিস বিক্রি করতে পারে না। 100% জিনিস বিক্রি যদি না করে, যে প্রফিটটা দেখবেন, একটা লোকের যে 500 টাকা রোজ বা সে যে নিয়ে আসছে, তার যে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেড়ে গেছে, যার জন্য দৈনন্দিন জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে, ডবল দামে বিক্রি করছে। এই হচ্ছে ব্যাপার। আমরা দেশে সেদিন কিনলাম 5 টাকা কেজি টমেটো, কলকাতা গড়িয়াহাটে 20 টাকা কেজি টমেটো, ভাবুন তো। আচ্ছা দাদা, এবারে জিজ্ঞাসা করবো, যখন আপনি এই যে আপনার প্রতিষ্ঠান তৈরি করলেন তা বা এই ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হলেন, সেই সময় আপনার নিজস্ব কর্মী সংখ্যা কত ছিল, এখন সেই কর্মী সংখ্যা কত আছে? আমি যখন এই ব্যবসাটা শুরু করি, ব্যবসা শুরু করতে বলতে আমার বাড়িতে তখন আমি তাঁত চালাতাম। প্রথমে তার ব্যবসায় নামিনি, আমি তাঁত চালাতাম, লোকাল মহাজন তাকে ধরে তাঁত চালাতাম। তখন আমার প্রায় 25 থেকে 30টা তাঁত ছিল। 25টা তাঁত মানে 25 জন 20 জন 22 জন কর্মচারী ছিল, এরকম অবস্থা। তারপরে আমি আস্তে আস্তে হোলসেল বিজনেসটা শুরু করলাম, এই যেটা বললাম ঢাকেশ্বরী বা দাস, এগুলো দেওয়া শুরু করলাম। তখন আমার তাঁতও চলতো, আমি আবার বাইরেও ডিজাইন দিয়ে সুতা দিয়ে তাঁত কাপড় তৈরি করতাম। তারপরে আমার এই দোকান যখন শুরু করি, তখন প্রথম তো ধরুন 10 জন কর্মচারী ছিল। তারপরে একবারে তো এত দোকান আমি করতে পারিনি সত্যি কথা। এই যেখানে বসে আছি এই জায়গাটা প্রথম রেডি করে এইটাই প্রথম শুরু করি, তারপরে পেছনে অর্ধেকটা রেডি করে শুরু করি, তারপরে 2 বছর পরে পেছনটা পুরোটা রেডি করে শুরু করি। দাদা, আপনার তো নিজস্ব অনেক লুমও রয়েছে। হ্যাঁ, আমার ধরুন প্রায়
প্রায় আমার প্রোডাকশন হয় না হলো 500-600 লুমে প্রোডাকশন হচ্ছে, কারণ একটা শাড়ি আমার যে সমস্ত শাড়ি এগুলো তো একদিনে হয় না, একটা শাড়ি বুনতে 7 দিন 10 দিন 15 দিন, কোনোটা 3 মাস 6 মাস টাইম লেগে যায়। লোম অনেক এঙ্গেজ করা আছে, এবার তাদের উইকলি তাদের কিছু কিছু করে ওয়েজেস দিয়ে যেতে হয়, তারপরে নাহলে তো তাদেরও চলবে না, শাড়িও তৈরি হবে না, অ্যাডভান্স দিতে হয় সবসময়। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আপনি কোনো উদ্যোগী হয়েছেন? আমি উদ্যোগী হয়েছি, গভর্নমেন্টকে অনেকগুলা প্রপোজাল দিয়েছি, গভর্নমেন্ট একটা প্রপোজাল গ্রহণ করেছে। গভর্নমেন্ট অলরেডি এই যে আমাদের উইভার্সদের জন্য একটা স্কিম বের করেছে, কিন্তু এটা খুব সুবিধা হবে না, কারণ সত্যি কথা বললে যেটা করা উচিত, যেটা করলে 10 জনের করুক, 10টা লোকের উন্নতি করুক। আমি এবার 10 জনের করব, 1 বছর পরে 20 জনের করব, আরেক বছর পরে 30 জনের করব, যেটা করব সেইটাকে আমরা একদম 100% যেন সে তৈরি হতে পারে। যেমন গভর্নমেন্ট কিছু, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ট্রেনিং প্রকল্প আছে, বিভিন্ন মেশিনারি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বেরিয়ে গেছে এখন তাদের মধ্যে, সেই জন্য সেখানে 15 দিন 1 মাস ম্যাক্সিমাম ট্রেনিং। এই রং করতে, ডাই করতে ট্রেনিং দিচ্ছে 15 দিন। 15 দিনের একটা রঙের নাম শিখতে পারবে না, তাদেরকে 2 মাস ট্রেনিং দেন। 2 মাস পরে প্রয়োজন হলে আরও 10 জনকে ছেটে দেন, দিয়ে একটা ওই বাকি যে 20 জন থাকবে তাদের 3 মাসের ট্রেনিং দিয়ে তৈরি করুন। তাহলে 20 জনের থেকেই কিন্তু 200 জন তৈরি হবে। কিন্তু পারফেক্ট 20 জনকে যদি কারিগর আমরা তৈরি করতে পারি। সেটা এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আপনার তো যেহেতু নিজস্ব লুম রয়েছে, উৎপাদনও হচ্ছে, একটা আপনার নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে, সেটা কি? যেখানে এখনো কিন্তু আপনি সম্মানের সঙ্গে ব্যবসা করছেন, সহমহিমায় করছেন। সেটা আমাদের যারা পুরনো কাস্টমার আছি বা বাইরের থেকে যারা আসে, আমাদের যারা জানে, তাদের লোকগুলা নিয়ে আমরা ব্যবসাটা করছি। নতুন যে কাস্টমার বাড়া বা কিছু সেরকম কোনো কিছু নেই। তারপরে ধরুন বর্তমানে প্রচুর দোকান, আমার মতো প্রচুর দোকান হয়ে গেছে। এই বেহালার থেকে আমার ধরুন 40% কাস্টমার আসতো, হাওড়া থেকে প্রায় 20% কাস্টমার, দমদম থেকে 10% কাস্টমার আসতো। এই দমদম, হাওড়া, বেহালার থেকে, বেহালায় আমার একটা কাস্টমার আছে, বুঝতে পারছে? তারা বাড়ির একটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট, কেউ আসতে গেলে একটা সময়ের ব্যাপার, তারপরে রাস্তাঘাটের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি, বেহালার থেকে একটা লোক গড়িয়াহাটে কাপড় কিনতে আসবে আমার দোকানে, তাকে একটা দিনের সময় করে আসতে হবে। মানে আসতে আসতে বেহালায় মিনিমাম 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লেগে যাবে। তারপরে একটা ট্যাক্সি করে আসুক, গাড়ি করে আসুক, কম করে 100-150 টাকা গাড়ি ভাড়া লাগবে। সেটা তার বাড়ির কাছে দোকান হয়ে গেছে, সবাই সেই সব জায়গায় হচ্ছে ভালো ভালো বড় বড় দোকান হয়ে গেছে। একটা সময় আমরা কয়েকটা লোক ব্যবসা করতাম, এখন আমার মতো ব্যবসায়ী কম্পিটিটার অনেক তৈরি হয়ে গেছে। এই যে দেখুন নাদি, মোহিনী মোহন, কাঞ্জিলা কি ছিল, কতটি দোকান করেছে। এই যে আদি অক্ষয় করেছে, হ্যাঁ, প্রিয় গোপালের বিষয়ের একটা দোকান ছিল বড় বাজারে, তার আজকে 7-8টা ব্রাঞ্চ করেছে। তাই এরকমভাবে ব্যবসাটা ছড়িয়ে গেছে বিভিন্ন দিকে। আচ্ছা দাদা, এবার জিজ্ঞেস, প্রথম যখন নাকি আপনি এই ব্যবসায় এলেন বা আপনার পরিবারে, যে পরিবারে আপনি বড় হয়েছেন, সেখানে আপনি যে ধরনের শাড়ি উৎপন্ন হতে দেখেছিলেন, তারপরে তো সময় নিরিখে ডিজাইনের বিবর্তন ঘটেছে। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, বললামই তো। যেমন ডিজাইন পরিবর্তন হয়েছে, মেটেরিয়ালও পরিবর্তন। হ্যাঁ, সেটাই আসছিলাম, যে তখন যে তাঁতের শাড়িটা উৎপন্ন হতো, আপনি এখন কি কি ধরনের শাড়ি উৎপাদন করছেন? শাড়ি সেই ধরনের আছে, তার থেকে অনেক আইটেম বেড়ে গেছে আমাদের এখন। যেমন একটু যদি বলেন অল্প করে। যেটা আমাদের জামদানির মধ্যে বৈচিত্র্য, যেমন আগে মানে ফুল পাতা ডিজাইন ছাড়া আমরা ঢাকাই যাকে বলতাম সেইটা ছিল, এখন বিভিন্ন নকশা এসে গেছে জামদানির মধ্যে। বা আমাদের নকশার মধ্যে যেটা পাড়ে নকশা হতো, সেটাও বিভিন্ন ধরনের নকশা এসে গেছে। আস্তায় যেটা নকশা করতাম, সেটাও বিভিন্ন ধরনের নকশা এসে গেছে। মানে নকশার পরিবর্তন, মেটেরিয়ালের পরিবর্তন, ডিজাইনের পরিবর্তন। আপনি কি পুরনো ডিজাইন কি রিভাইভ করছেন? হ্যাঁ, কিছু কিছু করছি।
এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আপনি তো জামদানির বুনন শৈলী আর নকশার জন্য, সেক্ষেত্রে কি ধরনের নকশাগুলো আপনি শাড়িতে ফুটিয়ে তুলেছিলেন? তখন সেগুলা তুলেছিলাম, দেখুন 500 বছর 1000 বছর আগের যে সমস্ত জামদানি কাপড়গুলা হতো, যারা ভিক্টোরিয়া মহারানী এক সময় ব্যবহার করত, সেই ধরনের কিছু শাড়ি আমরা এই জামদানির মধ্যে করেছিলাম, নকশা করেছিলাম। এক একটা শাড়ি তৈরি করতে, হাতে তৈরি করতে কত সময় লাগতো? এটা ডিজাইনের উপরে, কাজের উপরে নির্ভর করে। একটা শাড়ি বললাম যে আপনার 1 মাসও হয়, আবার একটা শাড়ি 6 মাস 7 মাসও লাগে। আচ্ছা আচ্ছা। আর এখন একটা সময় তো ঢাকাই জামদানি বললেই বাংলাদেশের কথা মনে পড়তো, এখন সেই ঢাকাই জামদানি তো এখানেই তৈরি হচ্ছে। এখানে হচ্ছে, কিন্তু ওদের কোয়ালিটিটা আমাদের এখানে হচ্ছে না মানে আমরা করছি না। ও আচ্ছা, পার্থক্যটা কিচ্ছু নয়। পার্থক্যটা হচ্ছে ওটা ওয়ান পিক, মানে একটা সুতা যাবে একটা বুটির বাট ঘুরে, আর আমাদের এখানে দুটো সুতা যায় একটা বুটির বাট ঘুরে। আমরা সেই প্রচেষ্টাও করেছি। আমি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওই বাংলাদেশের প্যাটার্নে করেই পেয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, এখনো আমরাও কিছু কিছু শাড়ি সেরকম করছি না তা নয়, সবই সেটা হাতে তৈরি হচ্ছে। হ্যাঁ, হাতে তো বটেই, ওখানে ম্যাশিংয়ের কোনো কারবার নেই। আর এই যে হ্যান্ডলুম শাড়ির পাশাপাশি তো পাওয়ারলুমের শাড়ির এখন বেশি চাহিদা, তা আপনি একজন ব্যবসায়ী হয়ে আপনার এখানে কি হ্যান্ডলুম শাড়ির পাশাপাশি কি পাওয়ারলুমের শাড়িও আপনি এখন রাখছেন? হ্যাঁ, রাখতে হচ্ছে। একটা কাস্টমারের একটা ডিমান্ড আছে, ডিমান্ড অনুযায়ী এখন আমি তো এখন ব্যবসায়ী হিসাবে আমাকে রাখতে হচ্ছে, শিল্পী হিসাবে আমি এখানে রাখতে পারছি। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনাকে জিজ্ঞাসা করব, আগামী দিনে তাঁত শিল্পের অবস্থানটা আপনি কিরকম দেখছেন বা এর ভবিষ্যৎ কি বলে আপনি মনে করছেন? আগামী দিনে তাঁত শিল্পের যা পরিস্থিতি, এত ব্যাপক হারে তাঁতও চলবে না, শাড়িও চলবে না। এখন একটা শাড়ি যে কিনছে নিজের পরার জন্য, এক্সক্লুসিভ শাড়ি, দামি শাড়ি, এর কিন্তু একটা চাহিদা আছে। ভালো ডিজাইনের শাড়ি, ভালো কোয়ালিটির শাড়ির চাহিদা আছে। চাহিদা থাকার কারণ এত প্রোডাকশন বেশি নয়। এখানে দাদা একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি তো নিজে একজন শিল্পী, আপনাকে কোন শিল্পী অনুপ্রাণিত করে? তার শিল্পকর্ম আপনাকে অনুপ্রাণিত করে? আমার তাঁত শিল্পটাই আমার এই জায়গায় এসে আমি পৌঁছিয়েছি, সেটাকেই আমি ভালোবাসি। এখনও পর্যন্ত আমাকে যেমন তন্তুজ বা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমি যুক্ত আছি, যেমন যে সমস্ত মিটিং বা কিছু হয়, কোনো সাজেশন চাইলে আমি যাই দেই। তো আমি দিল্লিতে 2-3 বার ঘুরে এলাম, গভর্নমেন্টও চিন্তা ভাবনা করছে এটাকে কী করে কী করা যায়, সেই জায়গায় আমাকে যোগান দিতে হয় তাদেরকে। আর যারা শাড়ি তৈরি করে তাদের নেক্সট জেনারেশন কিন্তু এর মধ্যে আর আসার জন্য চিন্তা ভাবনা খুব একটা করছে না, খুব কম। সেটা কেন? কারণ হচ্ছে তারা চোখের সামনে দেখছে যে এই শিল্পটার যে অবস্থা, মানে এর মধ্যে যেন একটা অভাব ঢুকে গেছে। একটা সময় আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমরা যা প্রয়োজন তার থেকে বেশি টাকা আমাদের কাছে পড়ে থাকতো। এখন সেই টাকাটা কি হচ্ছে, আমাদের শাড়ির স্টকের মধ্যে গিয়ে পড়ে থাকছে। রোটেশনটা কিন্তু এখন অনেক কমে গেছে, শাড়ির দাম বেড়ে গেছে। এই যে আলমারিগুলো দেখছেন, এক একটা আলমারিতে হিসাব করলে 50 লাখ 60 লাখ টাকার করে শাড়ি আছে। আর তখন 50 লাখ টাকা মানে একটা বাড়িকে ভর্তি করে রাখা যেত শাড়ি দিয়ে। তার মানে কি, এত শাড়ি তো আমার লাগতো না, তো এত টাকা লাগতো না, শাড়ি লাগতো। আমার যা কটা চোকেজ আছে, চোকেজ করে তো ভরা রাখতে হবে। কারণ ভরতে গেলে দেখা যাচ্ছে আমি যখন স্টার্ট করেছি তার 50 গুণ টাকা হলে সে না এখন এই চোকেজটা ভর্তি হচ্ছে। হোলসেলটা কি করেন? হ্যাঁ, করি, হোলসেল করি। এখনও তন্তুজ ইয়েকে, আমাদের হ্যান্ডলুম হাউসকে, মঞ্জুষাকে দেই সাপ্লাই। সারা বছর এরা নেয় না, এরা ওই পূজার সময়টাই বেশিরভাগ নেয়, এইভাবে চলে। রিটেল মার্কেটটা কেমন চলছে? খুব একটা ভালো বলা যাবে না এই মোমেন্টে। কোনো উন্নতির সম্ভাবনা দেখছেন কি? শোনেন, উন্নতির সম্ভাবনা একটাই হচ্ছে, যদি আর্থিক উন্নতি হয় তবে তো ব্যবসার উন্নতি হবে। মানুষের হাতে যদি পয়সা আসে তবেই তো ব্যবসার উন্নতি হবে। ব্যবসাটা কিসের থেকে? মানুষ তাকে খাবে, পরনের তো। তারপরে অনেক সময় দেখবেন বাড়িতে
একটা গিফটের শাড়ি কিনতে যাবে, আলমারিতে দেখলেন কেউ একটা গিফট দিছে, ওই থাকা এইটাই দিয়ে দিই, হয় কি না? এরকম হচ্ছে। কেনার উৎসাহটা মানুষের অনেকটা কমে গেছে। একটাই কথা হচ্ছে মানুষের সচ্ছলতাটা, আর কি হবে বলে এক শ্রেণীর মানুষ তারা চিন্তায় আছে, আর এক শ্রেণীর মানুষ তো দেখছেন টাকার পাহাড় জমিয়ে ফেলেছে। সচ্ছলতা অনেকটাই কমে গেছে আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে। একটা সময় তো তাঁতের শাড়ির বিদেশে ভীষণ চাহিদা ছিল, বর্তমানে এখন কি অবস্থা আছে বিদেশের মার্কেটে তাঁতের শাড়ির? তাঁতের শাড়ি বিদেশের যে চাহিদা বলতে বাংলার শাড়ি যেটা, বাংলার শাড়ির চাহিদা যেটা আছে সেটা যে সমস্ত জায়গায় বাঙালিরা বসবাস করছে সেই সব জায়গায় বাংলার শাড়ি চাহিদা আছে, এখনো আছে। কিন্তু সারা বিশ্বে হ্যান্ডলুম মেটেরিয়ালের যা চাহিদা আছে তার 10%ও আমাদের ভারতবর্ষে উৎপাদন হয় না। হ্যান্ডলুমের যা চাহিদা আছে, বা সেই জিনিসটাই গভর্নমেন্টকে বলা হচ্ছে যে এক্সপোর্টটা বাড়াবার জন্য। এই যে হ্যান্ডলুমের যে এই বিশ্বাস বলে আমাদের এই গোলপার্কের একজন, উনি এক্সপোর্ট করে জাপানে অর্গান শার্টিংয়ের কাপড়। তো অর্গান কাপড়টা করলে তার মেটেরিয়ালটা অর্গান, এবং সেই জমিতে কিন্তু অন্য কিছু আর হবে না। তো তোলাটা যে তৈরি করছে ওই জমিতে ওই অর্গান তোলাই তৈরি করতে হবে, অন্য কিছু ফসল আর ওই জমিতে হবে না। এবং সেই সুতাটাকে শুধু যেখানে তৈরি করবে ওই মিলে ওই সুতাটাই তৈরি করতে হবে, অন্য সুতা তৈরি করলে হবে না। এমনই সেন্সিটিভ জিনিস ওটা। জাপানে যখন নিচ্ছে ওরা সব কিছু টেস্ট করে, ওদের টিম আসে, ওরা হয়তো একটা অর্ডার দিল আপনাকে 5 লাখ মিটার 10 লাখ মিটার একটা অর্ডার দিল, অর্ডার দিয়েছে ওরা ফার্স্টে কোথায় প্রোডাকশন হবে সেই জায়গাটা জাস্টিফাই করে, সেই জায়গার পরিবেশ কি, বুঝতে পারছেন? তো এই করে কটা লোকের ক্ষমতা আছে এই ব্যবসা করার? অথচ 1 মিটার কাপড়, কটনের কাপড়, ওরা প্লেন কাপড়ের দাম দিচ্ছে 450-500 টাকা 1 মিটার, পয়সা দিচ্ছে। কিন্তু অত পরিশ্রম করে অত মেনটেন করে কজনের পক্ষে তৈরি করা সম্ভব? বুঝাতে পারলাম? হ্যান্ডলুমের চাহিদা এখন সারা পৃথিবীতে আছে। আপনার এখান থেকে কি বিদেশে যায়? একটা সময় আমি যেত, তারপরে বন্ধ করে দিচ্ছি। নতুনভাবে কি আবার উদ্যোগী হচ্ছে? শুনেন, 70 বছর 72 বছর আপ হয়ে গেছে, এই বয়সে আর অত দৌড় ছোটার মতো পরিস্থিতি নেই। আর তার থেকে একটা বড় কথা হচ্ছে এক্সপোর্টের অর্ডার নিতে গেলে আপনাকে খুব সচেতন হয়ে নিতে হবে। ওদের টাইম এদিক ওদিক হলে পরে কিন্তু ওরা শিফটিং ক্যান্সেল করে দেবে, তখন বিপদে পড়ে যেত। তাদের কথাও যেমন কাজও সেরকম। আপনি নো কনসিডার, কোনো কিছু কনসিডার করবে না ওরা। আজকাল তো অনেকে অনলাইন শাড়ি বা কাপড় জামা বিক্রি করছেন, তা এইটার ভবিষ্যৎটা কি বলে মনে করছেন? অনলাইন বিজনেস যারা করছে, সত্যি কথা বলতে জেনুইন জিনিস দিয়ে যারা অনলাইন বিজনেস করছে তাদের ব্যবসাটা খুব ভালো। অনলাইন বা ফেসবুক ব্যবসায় যেমন ঠকানো, ফেসবুকের মাল কেনা মানে ম্যাক্সিমাম দেখছি আমরা 2-4টে কিনে মানুষ খুব ঠকছে, কারণ অনলাইন বিজনেসটা এর সঙ্গে রাখতে হবে। অনলাইন যেমন শুধু আমাদের ইন্ডিয়াতে না, অল ওভার ওয়ার্ল্ডে অনলাইন বিজনেসটা চালু করা যায় সেই চেষ্টা করছি। আর আমার যে ধরনের দামি দামি জামদানি কাপড় অনলাইনের মাধ্যমে হলে আমি আশা করি আরও অনেক বড় মার্কেট পাবো। অনলাইনে কি শুধু জামদানি শাড়ি থাকবে না আরো কি কি থাকবে? থাকবে, অন্যান্য সব রকম শাড়িই থাকবে, তার মধ্যে স্পেশাল হিসাবে জামদানিটাই থাকবে। গুড্ডা, আজকে আপনি অনেকটা সময় দিলেন, অনেক কথা জানলাম, অনেক অজানা কথা শুনলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সের তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ভালো রেখেন। আর